সবকিছু শুরু হয়েছিল বর্ষার এক গভীর রাতে। ঢাকার ব্যস্ততা ছেড়ে সাংবাদিক তানভীর পাড়ি দিয়েছিল বরিশালের এক পুরনো গ্রামে বিষণ্নপুর। বহু বছর ধরে পরিত্যক্ত সেই গ্রামে তার দাদার এক পুরনো জমি ছিল, যা তিনি সম্প্রতি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তানভীর ভেবেছিল এটা হবে এক শান্তিপূর্ণ বিরতি, শহরের কোলাহল থেকে মুক্তি। কিন্তু গ্রামে পা রাখার পর থেকেই কিছু যেন অস্বাভাবিক ঠেকছিল। বাতাস ভারী, নিস্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দেয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, গ্রামের মানুষগুলো তেমন কথা বলে না, তারা যেন কিছুকে আড়াল করে চলেছে। প্রথম রাতেই পুরনো কাঠের বাড়িটিতে সে শুনতে পায় দরজার বাইরেই কারো খসখস পায়ের শব্দ, কিন্তু বাইরে গিয়ে কেউকে খুঁজে পায় না। পরের দিন গ্রামের একজন বৃদ্ধ এসে শুধু একটাই কথা বলে, আপনারা যারা শহর থেকে আসেন তারা অন্ধকার দেখে বুঝতে পারেন না, এখানে কেউ ডাকলে সাড়া দেবেন না। তানভীর হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা, কিন্তু তৃতীয় রাতে যখন জানালার ওপাশ থেকে তার নাম ধরে ডাক আসে একটি নারীর গলা, নিঃসঙ্গ ও করুণ, তখন সে প্রথমবারের মতো বুঝতে পারে কিছু একটা সত্যিই ভুল হচ্ছে। তানভীর বিছানা থেকে উঠে জানালার দিকে এগিয়ে গেল। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার আর গাছপালার ছায়া। কিন্তু গলার আওয়াজটা আবার শোনা গেল, এবার আরও কাছ থেকে। তানভীর দরজাটা খোলো, আমি একা। তার সারা শরীর কাঁপতে শুরু করল। গলার আওয়াজটা ছিল অবিকল তার ছোটবেলার এক কাজিন রুনার মতো, যে বছর 10 আগে মারা গেছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তানভীর জানালাটা খুলল না, বরং সে পেছনে ঘুরে এসে আলো জ্বালাল। ঘরের বাতি একবার টিমটিম করে জ্বলে নিভে গেল, তারপর স্থিরভাবে জ্বলে উঠল। সে তখন নিজের মোবাইল হাতে নিয়ে বারান্দায় গিয়ে আলো ফেলে দেখতে লাগল। কিন্তু আশ্চর্যজনকভাবে বাইরে কেউ ছিল না। ঘন কুয়াশায় ঢাকা উঠোনটা ফাঁকা, অথচ মাটিতে কিছু পায়ের ছাপ, খালি পায়ে হেঁটে যাওয়ার চিহ্ন তাজা, যেন এইমাত্র কেউ হেঁটে গেছে। পরদিন সকালে গ্রামের একজন যুবক হাশেম তানভীরের সঙ্গে কথা বলতে আসে। আপনি জানালার আওয়াজ শুনেছেন না? হাশেম নিচু গলায় জিজ্ঞেস করল। তানভীর চমকে উঠল, তুমি জানো? হাশেম ঘাড় নিচু করে ফিসফিস করে বলল, ওটা রুনা আপার আত্মা হতে পারে। আপনাদের বংশের সঙ্গে ওনার একটা সম্পর্ক আছে, অনেক গভীর, আর সেই কারণেই আপনি ডেকে উঠেছেন। তানভীরের মাথা ঘুরে উঠল। মরা মানুষের আত্মা, বংশের সম্পর্ক? এই বিষণ্নপুর গ্রামের অন্ধকার তার অতীতকে ছুঁয়ে যাচ্ছে। তানভীর ঠিক করল সে পালিয়ে যাবে না। সে সাংবাদিক, এবং এই অদ্ভুত ঘটনার পেছনে সত্য খুঁজে বের করাই তার কাজ। হাশেমকে নিয়ে সে গেল গ্রামের প্রাচীন লাইব্রেরির মতো দেখতে একটি জীর্ণ কাঠের ঘরে, যেটা আসলে একসময়ের জমিদার বাড়ির দলিলঘর ছিল। ঘরের ভেতর ধুলাবালি, মাকড়সার জাল আর পুরনো কাগজের গন্ধে ভরা। হাশেম একটা মোটা খাতা খুলে দেখাল, বিষণ্নপুর জমিদার পরিবারের বংশপরিচয়। তানভীর চোখ আটকে গেল একটি নামের ওপর, রুনা বেগম। জন্ম 1988, মৃত্যু 2012। ঠিক তারই কাজিন রুনা। পাশে লেখা, অকাল মৃত্যু, গ্রামের পুকুরে ডুবে। কিন্তু কিছু কাগজপত্র বলছে মৃত্যুটা দুর্ঘটনা ছিল না, আত্মহত্যা বলা হলেও সেই রাতে গ্রামের কালীতলা মন্দির থেকে কালীপুজোর পর কিছু অদ্ভুত কণ্ঠস্বর শোনা গিয়েছিল। তানভীর স্তব্ধ হয়ে গেল। তার পরিবারের কেউ কখনো বলেনি রুনা বিষণ্নপুরে ছিল, বা এখানেই মারা গিয়েছিল। তার মনের মধ্যে শীতল একটা ঢেউ বয়ে গেল। তার মানে সে যা শুনছে তা কল্পনা নয়, বরং অতীতের কোনো চাপা পড়ে যাওয়া সত্যি। হঠাৎ বইয়ের পেছন দিক থেকে একটা পুরনো চিঠি খসে পড়ল। কালি ফিকে হয়ে এলেও পড়া যায় চিঠিতে লেখা, তানভীর, তুমি যখন এই চিঠি পাবে, আমি হয়তো আর বেঁচে থাকব না। এই গ্রামের পুকুরের তলায় আমার সত্যি লুকানো, কেউ বিশ্বাস করবে না, কিন্তু তুমি করো। তুমি আমার ভাই, রুনা। চিঠি হাতে তানভীরের হাত কাঁপছে। বাইরে আবার বৃষ্টি নামছে, আর তার কানে সেই গলার আওয়াজ, তানভীর, আমি এখানেই আছি, খুঁজে বের করো। রাত নেমে এসেছে। গ্রামে নীরবতা, কিন্তু সেটা শান্ত নয়, ভয়ের। বাতাসে যেন কারো নিঃশ্বাস লুকিয়ে আছে। তানভীর লণ্ঠন হাতে এগিয়ে গেল গ্রামের সেই পুরনো পুকুরঘাটের দিকে। হাশেম তাকে একা যেতে নিষেধ করেছিল, বলেছিল রুনা আপার আত্মা এখনও মুক্ত নয়, ও এখনও কাউকে খুঁজছে। কিন্তু তানভীর জানত, চিঠির ইঙ্গিত স্পষ্ট, রুনা নিজেই তাকে ডেকেছে। সত্য জানার একমাত্র উপায় পুকুরের কাছে যাওয়া। পুকুরঘাটে এসে সে দেখতে পেল জল একেবারে শান্ত, কিন্তু কুয়াশায় মোড়া। হঠাৎ জলের ওপর ভাসতে লাগল এক সাদা ওড়না। তানভীর থমকে গেল। এ তো রুনার মতো ওড়না। সে এগিয়ে পা ডুবিয়ে দিল জলে। মুহূর্তেই যেন জল আরও ঠান্ডা হয়ে গেল। তার কানে এল হাসির শব্দ, একটা শিশুর মতো, আবার তীব্রভাবে নারীর। তখনই সে দেখতে পেল জলের নিচে একটা মুখ, রুনার মুখ। চোখ দুটি খোলা,
হাত তুলে তাকে কিছু দেখাতে চাইছে। সে পানির নিচে তাকিয়ে দেখল একটা ধাতব বাক্স। তানভীর ডুব দিল। কাঁপতে কাঁপতে তুলে আনল বাক্সটা। ওপরে উঠে এসে খোলার পর যা পেল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাক্সের ভেতর ছিল রুনার ডায়েরি, কিছু ছবি, যেখানে রুনা একজন মধ্যবয়স্ক পুরুষের সঙ্গে দাঁড়িয়ে, পুরুষটির মুখ ঝাপসা, কিন্তু গলায় স্বর্ণের চেন, আর একটি মৃত শিশুর ব্রেসলেট যাতে লেখা রাফি। তানভীরের মাথায় যেন বজ্রাঘাত হল। রুনা মা হয়েছিল, কিন্তু পরিবারের কেউ জানে না শিশুটি বা কোথায় গেল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি আমি হারিয়ে যাই, তানভীর খুঁজে পাবে। আমার সন্তান মরে যায়নি, ওকে ওরা নিয়ে গেছে কালীপূজার রাতে। ওরা বলেছিল ওকে দেবতার কাছে উৎসর্গ করবে। এই গ্রাম, এই মন্দির, এই পাপ সবকিছুর সত্য একদিন বের হবে। রুনা। তানভীর বুঝে গেল রুনার মৃত্যু ছিল না কোনো দুর্ঘটনা, আর বিষণ্ণপুর শুধু এক গ্রাম নয়, এক কালো ইতিহাসের গহ্বর। তানভীর আর অপেক্ষা করল না। হাতে রুনার ডায়েরি, পকেটে মোবাইলের টর্চ আর বুকভরা সাহস নিয়ে সে রওনা দিল গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই পুরনো কালীমন্দিরে, যেখানে রুনার ডায়েরি বলছে সব শুরু হয়েছিল। পথটা পাথরে ভরা, জঙ্গলে ঢাকা। মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের ডাকা, পেঁচার ডাক আর পাতার ফাঁকে ফিসফাস। মনে হচ্ছে চারপাশে কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। মন্দিরে পৌঁছে সে দেখতে পেল মাটির নিচে চাপা পড়ে থাকা কালীমূর্তি, ধ্বংসস্তূপ আর পুরনো রক্তের ছোপ। দেয়ালে লেখা কিছু পাথরের শিলালিপি সংস্কৃত ভাষায়। তার মধ্যে একটায় তানভীর কিছুটা পড়তে পারল, বালিপ্রদান যজ্ঞে দেবতা সন্তুষ্ট, রক্তহীন প্রাণ উৎসর্গ সফল হয় না। ঠিক তখন হঠাৎ করেই বাতাস থেমে গেল। গা ছমছমে নিস্তব্ধতা ছায়ার মতো ঘিরে ধরল তাকে। আর সেই মুহূর্তে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এল কয়েকজন মানুষ, কৃষ্ণবস্ত্র পরা, চোখে ছায়া, হাতে ধূপধুনো আর ত্রিশূল। তাদের নেতৃত্বে একজন পুরোহিত, যার গলায় ঠিক সেই একই স্বর্ণের চেন, রুনার ছবিতে দেখা পুরুষটি। তানভীর চেঁচিয়ে উঠল, তোমরাই রুনাকে মেরেছ? ওর সন্তানকে নিয়ে কি করেছ? পুরোহিত হেসে বলল, সন্তান? দেবতার সন্তানের রক্তই সবচেয়ে পবিত্র। রুনা নিজে এসে দিয়েছিল ওকে। আর তুমি, তানভীর, নিজেই ফিরে এসেছ আমাদের বৃত্ত সম্পূর্ণ করতে। এক ঝটকায় তারা তানভীরকে ঘিরে ফেলল। কিন্তু হঠাৎ মন্দির কেঁপে উঠল। বাতাসে উঠল এক বিকট ঝড়। কোথা থেকে যেন এক করুণ আর বিভীষিকাময় নারীকণ্ঠ গর্জে উঠল, ওকে ছেড়ে দাও, সে আমার ভাই, তোমরা আর কাউকে পাবে না। তানভীর দেখতে পেল হাওয়ার ঘূর্ণিতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে তাদের সাজানো যজ্ঞস্থান। পুরোহিত চিৎকার করছে, ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে। মন্দিরের মাঝখানে ধোঁয়ার মধ্যে স্পষ্ট হল এক নারীর অবয়ব, রুনা। চোখে আগুন, মুখে করুণা ও রাগের মিল। এক মুহূর্তে সব থেমে গেল। তানভীর মন্দিরের বাইরে এসে পড়ল অজ্ঞান। তানভীর ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। মাথা ঘোরাচ্ছে, শরীর অবশ। চারপাশে অন্ধকার, কিন্তু কানে ভেসে আসছে নদীর পানির শব্দ আর বাঁশির হালকা সুর। সে বুঝতে পারে সে মন্দিরে নেই, বরং পুকুর পাড়ে ফিরে এসেছে। পাশে বসে আছেন হাশেম। আপনি 3 দিন অজ্ঞান ছিলেন, হাশেম বলল। গ্রামের লোকজন বলছিল আপনি মারা গেছেন, কিন্তু আজ ভোরে পুকুর ঘাটে আপনাকে পাওয়া গেল, হাতে একটা চিঠি। তানভীর কাঁপতে কাঁপতে চিঠিটা পড়ল। ভাই, তুই সত্যি এসে পড়েছিলি। তোর জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমার রাফিকে ওরা নেয়নি, আমি লুকিয়ে রেখেছিলাম ওকে। মন্দিরে যা ঘটেছে সেটা শেষ নয়, এখনও একটা রক্তচুক্তি বাকি। পুরোহিত মারা যায়নি, ও ফিরে আসবে। কিন্তু তুই যদি রাফিকে খুঁজে বের করতে পারিস, ওর রক্তের অভিশাপ শেষ হবে। তখন আমিও মুক্তি পাব। তুই যদি রাজি থাকিস, কাল রাত 12টার সময় কালীমন্দিরের নিচে ওই পুরনো কূপে নামবি। আমার ছেলেকে তুই বাঁচাতে পারবি, তখন আমিও চলে যাব। রুনা। তানভীর জানত এ তার বোনের শেষ ইচ্ছা। সে পিছু হটার লোক নয়। সে পরদিন রাতের জন্য প্রস্তুতি নিল, একটা দড়ি, টর্চলাইট এবং রুনার ছবিটা বুক পকেটে রাখল। রাত 12টার সময় সে মন্দিরে পৌঁছাল। মাটির নিচে একটা পুরনো কূপের মুখ খুঁজে পেয়ে দড়ি বেঁধে নামতে শুরু করল। নিচে নেমেই তার সামনে খুলে গেল এক বিস্ময়কর দৃশ্য। একটা ছোট্ট কক্ষ, দেয়ালে খোদাই করা পুরনো চিত্র, আর মাঝখানে একটা কাঠের খাঁচা। ভিতরে বসে আছে একটা 10-11 বছরের ছেলে, চোখ বড় বড়, মুখে রক্তের দাগ, কিন্তু জীবিত। তানভীর ফিসফিস করে বলল, তুই রাফি? ছেলেটি মাথা নাড়ল। হঠাৎ মন্দির কাঁপতে লাগল। উপরে পুরোহিতের কণ্ঠ গম গম করে উঠল, তুই ভাবিস সব শেষ? অভিশাপ এখনও রয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে পেছনে রুনার আত্মা আবার আবির্ভূত হল। তার চোখে জলজলে দৃষ্টি, ঠোঁটে একমাত্র কথা, আমার ছেলেকে দাও, আমি তাকে নিয়ে চলে যাব।
তানভীর খাঁচা খুলে ছেলেটিকে রুনার দিকে এগিয়ে দিল। আলোকছায়ার এক বিস্ময়কর কুয়াশায় ছেলেটি মিশে গেল রুনার সঙ্গে। একটা ঘূর্ণির মতো আলো তৈরি হয়ে হাওয়ায় মিলিয়ে গেল তারা দুজন। পুরোহিতের আর কোনো আওয়াজ শোনা গেল না। মন্দির নিঃস্তব্ধ। অভিশাপ শেষ। তানভীর চোখে জল নিয়ে কূপ থেকে বেরিয়ে এল। সে জানত সত্য এখন ধ্বংসস্তূপের নিচে চাপা নেই। রুনা এখন শান্তিতে আছে, আর রাফিও যেখানেই থাকুক মায়ের কোলে ফিরেছে। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।